নেক্সট আসো নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করছে। আমরা যে মহাবিশ্বে আছি সেটা যে দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করছে, এই আকর্ষণ বলের মান বস্তু কণার ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এ বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। অর্থাৎ এই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি যে আকর্ষণ বল অর্থাৎ এফ সমানুপাতিক m1 ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন এই সমানুপাতিকটাকে যদি আমরা তুলি তাহলে আমাদেরকে নিশ্চয়ই একটা ধ্রুবক ইউজ করতে হবে, সেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক অর্থাৎ জি ডিভাইডেড বাই ডি স্কয়ার। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র কি? এই যে F সমান G(m1 m2) ডিভাইডেড বাই ডি স্কয়ার। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। দেখো যে মহাকর্ষ বল একটা আকর্ষণ বল। তাহলে মহাকর্ষ বল কি? একটা আকর্ষণ বল। প্রতিটি গ্রহ পর্যায়কালের বর্গ গ্রহের কক্ষপথের পরাক্ষের অর্ধেকের সমানুপাতিক। অর্থাৎ প্রতিটি গ্রহ আমরা জানি কি পর্যায়কালের বর্গ তার দূরত্বের ঘনফলের সমানুপাতিক, কিন্তু এখানে কি বলা হচ্ছে বর্গ তার গ্রহের কক্ষপথের পরাক্ষের অর্ধেকের সমানুপাতিক। সূর্যের ভর হচ্ছে 2 × 10⁻30 কেজি। পৃথিবীর অভিকর্ষ স্তর কি? G = gm/r²। এটা হচ্ছে সূত্র G = gm ডিভাইডেড বাই r²। দেন হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক ও ভর অপরিবর্তিত হলে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ 4 গুণ হবে। অর্থাৎ ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয়, ভর যদি অপরিবর্তিত থাকে, সেক্ষেত্রে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ হবে 4 গুণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এগুলো তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, আবার কারো কারো কাছে খুবই ইজি মনে হতে পারে। যাদের কাছে একটু মনে হচ্ছে যে মাথায় চাপ পড়ে যাচ্ছে, মানে খুব চাপ হয়ে যাচ্ছে, মনে থাকতেছে না, তোমরা বারবার প্র্যাকটিস করবে। ইভেন তোমরা কেউ কেউ আসছে যে লিখে পড়লে অনেক ভালো মনে থাকে। আমারও সেম, আমি যখন লিখে পড়তাম আমার অনেক ভালো মনে থাকতো এবং সেটা অনেক দিন ধরে মনে রাখতো। যাদের তোমাদের মনে রাখতে অসুবিধা হয় তারা তোমরা চাইলেই লিখে লিখে পড়তে পারো, তাহলে তোমাদের লেখার স্পিডও বাড়বে। ইভেন লেখার স্পিড এখন দরকার নাই, যেহেতু আমাদের বহু নির্বাচনী কোশ্চেন থাকে, সেখানে আমাদের গোল পূরণ করতে হয়। তোমরা চাইলে লিখে লিখে মনে রাখতে পারো, তোমাদের যার যেটা পছন্দ। আমরা কিছু পড়বো যে মহাকর্ষীয় ধ্রুবক, অভিকর্ষ ত্বরণ এবং বিভিন্ন স্থানে আমাদের জি এর মান। আমাদের জি যেটা অভিকর্ষ ত্বরণ সেটা কিন্তু নির্দিষ্ট নয়, কিন্তু মহাকর্ষীয় ধ্রুবক কিন্তু নির্দিষ্ট। অভিকর্ষ ত্বরণ কিন্তু স্থান নিরপেক্ষ না, ওটা হচ্ছে বিভিন্ন স্থানে চেঞ্জ হয়। যেমন মেরু স্থানে একরকম, বিষুবীয় স্থানে একরকম, কেন্দ্রে একরকম, পৃষ্ঠে একরকম, সেটি হচ্ছে অভিকর্ষ স্থান। আর মহাকর্ষীয় ধ্রুবক কি? এটা হচ্ছে ধ্রুবক, মানে হচ্ছে তোমার এটি ফিক্সড, এর মান ফিক্সড, যেখানেই যাওয়া হোক না কেন এটি চেঞ্জ হবে না, এটা হচ্ছে ফিক্সড। তাহলে চলো আমরা দেখি মহাকর্ষীয় ধ্রুবকটা আসলে। মহাকর্ষীয় ধ্রুবক একক ভর বিশিষ্ট দুটি বস্তু একক দূরত্বে থেকে যে পরিমাণ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে, অর্থাৎ ভরটা একক, দুটি বস্তু হতে হবে এবং তারা একই দূরত্বে মানে একক দূরত্বে থেকে যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করবে, সেটি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এটি হচ্ছে স্কেলার রাশি, এটি ভর ও দূরত্বের উপর নির্ভর করে। কারণ আমরা কি পড়লাম, এটি হচ্ছে ভর ও দূরত্বের উপর নির্ভর করে না, এটা হচ্ছে স্কেলার রাশি। তাহলে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক কি ভর ও দূরত্বের উপর নির্ভর করে? নির্ভর করে না, এটি হচ্ছে স্কেলার রাশি। দেন এর মান দেখো, এর মানটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তুমি ভার্সিটি বলো, অ্যাডমিশন বলো, একাডেমিক বলো, নার্সিং বলো, মেডিকেল বলো, সব ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং বলো, সব ক্ষেত্রে এই মানটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তুমি তোমার নিজের নামও যদি মনে রাখতে না পারো কোনো সমস্যা নেই, তোমার এই মান মনে রাখতেই হবে, এত ইম্পর্টেন্ট। তাহলে এর মান কি? 6.673 into 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2।
একক যদি বলা হয় 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি স্কয়ার হবে না, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। মাত্রা কি? মাত্রা হচ্ছে এম ইনভার্স 1 টি ইনভার্স 2 এল কিউব। তোমরা চাইলে এম মানে এম টি মনে রাখবা যে এম টি এল, তাহলে কি এম ইনভার্স 1 টি ইনভার্স 2 এল কিউব মানে 1 2 3। যেহেতু ইনভার্স দুইটাই, তাহলে এম টি কে একসাথে রেখে দিছি আর এল কিউব, এভাবে মনে রাখতে পারো। দেন হচ্ছে দেখো, এবার আসি কি অভিকর্ষ স্তর। আমাদের মহাকর্ষীয় ধ্রুবক কিন্তু কোনো কিছুর উপর নির্ভর করে না। অভিকর্ষ স্তরণ কি? ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। এটি হচ্ছে বস্তু নিরপেক্ষ, স্থান নিরপেক্ষ নয়। তাহলে বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন হবে। এটি হচ্ছে ভেক্টর রাশি। মহাকর্ষীয় ধ্রুবক যেখানে স্কেলার রাশি, অভিকর্ষ ত্বরণ সেখানে ভেক্টর রাশি। এটি দূরত্বের উপর নির্ভর করে কিন্তু ভরের উপর নির্ভর করে না। তাহলে অভিকর্ষ ত্বরণ কি করে? দূরত্বের উপর নির্ভর করে কিন্তু ভরের উপর নির্ভর করে না। আবার মহাকর্ষীয় ধ্রুবক কি? ভর ও দূরত্ব কিছুই এর উপর নির্ভর করে না, কোনোটাই উপর নির্ভর করে না। সে ধ্রুবক, সে ফিক্সড। আমরা দেখো 45 ডিগ্রি অক্ষাংশে একে আদর্শ ধরা হয়, অর্থাৎ 45 ডিগ্রি অক্ষাংশে আমরা অভিকর্ষ ত্বরণের মান আদর্শ ধরি। এটি তখন এর মান কত? 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। অনেক ক্ষেত্রে দেখবো আমাদের টাইপিং মিস্টেক আছে, এটা মিস্টেক তোমরা দেখে নিবা বই থেকে। আমি ইভেন আমার ক্লাস করলে তো বুঝতেই পারবা কোথায় ভুল হয়েছে, আমি তো ঠিক করে দেওয়ার চেষ্টা করতেছি। এটি পরিবর্তনশীল, অর্থাৎ দেখো এখানে মিটার ইনভার্স 2টা কিন্তু উপরে চলে গেছে, মনে হচ্ছে যে পাওয়ার, কিন্তু এটা পাওয়ার না, এটা হচ্ছে মিটার সেকেন্ডটা হচ্ছে নিচে, ইনভার্স 2টা হচ্ছে উপরে। তাহলে এটি হচ্ছে পরিবর্তনশীল, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ হচ্ছে পরিবর্তনশীল। এর একক এমকেএস ও এসআই দুই পদ্ধতিতেই এর একক কি? মিটার সেকেন্ড ইনভার্স 2। মিটার সেকেন্ড ইনভার্স 2। মাত্রা কি? মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। মাত্রা হচ্ছে এল, মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। দেখো বিভিন্ন স্থানে জি এর মান আমরা যে পড়লাম, অভিকর্ষ ত্বরণ হচ্ছে বস্তু নিরপেক্ষ, স্থান নিরপেক্ষ না। তাহলে বিভিন্ন স্থানে যে বিভিন্ন মান রয়েছে। মেরুতে 9.832, বিষুবীয় অঞ্চলে 9.780, ঢাকায় হচ্ছে 9.7835, রাজশাহীতে হচ্ছে 9.790। এগুলো বিভিন্ন স্থানে বিভিন্ন রকম মান। আবার আদর্শ কি? 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। হচ্ছে পৃথিবীর উপরে গেলে এর মান কমে, অভ্যন্তরে গেলেও এর মান কমে, উপরে গেলেও কমে, অভ্যন্তরে গেলেও কমে। কেন্দ্রে এর মান হচ্ছে 0, তাহলে অভিকর্ষ ত্বরণের মান কেন্দ্রে 0। ভূপৃষ্ঠে এর মান সবচেয়ে বেশি, তাহলে যদি কোশ্চেনে আসে অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি কোথায়? ভূপৃষ্ঠে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মেরুতেও নয়, বিষুবীয় অঞ্চলেও নয়, ভূপৃষ্ঠে। বিষুবীয় থেকে মেরুতে গেলে এর মান বাড়ে, অর্থাৎ যতই আমরা বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে যাব, জি এর মান বাড়তে থাকবে। 3টি কারণে জি এর মান পরিবর্তন হয়। কয়টি কারণে? 3টি কারণে। উচ্চতা ক্রিয়া, অক্ষাংশ ক্রিয়া, পৃথিবীর ঘূর্ণন বা আহ্নিক গতি। এই 3টি কারণে আমাদের অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হয়। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমাদের যেগুলো আমি পড়াচ্ছি সবকিছুই গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে কিছু কিছু আছে খুবই বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে যেমন মহাকর্ষীয় ধ্রুবকের মান, একক, মাত্রা, এই যে 3টি কারণে জি এর মান পরিবর্তিত হয়। অক্ষাংশ ক্রিয়া, উচ্চতা ক্রিয়া, ঘূর্ণন বা আহ্নিক গতি, বার্ষিক গতির কারণে কিন্তু পরিবর্তন হয় না, এটা মনে রাখবা। তো চলো চলে যাই আমরা এখন নেক্সট স্লাইডে। আশা করি এই স্লাইডটি তোমাদের বুঝতে অসুবিধা হবে না, কিন্তু তোমরা মনে রাখবে এই স্লাইডটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। যেমন মহাকর্ষীয় ক্ষেত্রের যে কোনো বিন্দুতে একটি একক ভরের বস্তু স্থাপন করলে ওই ভরের ওপর যে বল ক্রিয়া করে তাকে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলে। অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো এক বিন্দুতে আমরা যদি একক ভরে কোনো বস্তু স্থাপন করি, সেটি যে বল ক্রিয়া করে সেটি হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যর
সূত্র কি হবে, একক ভরে বস্তু স্থাপন করলে। তার মানে কি F/m, অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়াল টু F/m। এখন এসআই পদ্ধতিতে এর একক কি হবে, নিউটন পার কেজি। এটাকে যদি আমরা লিখি নিউটন কেজি ইনভার্স 1। এর মাত্রা কি, এর মাত্রাও সেম, LT ইনভার্স 2। তারপর দেখো পৃথিবীর কেন্দ্রে কোন বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ও জি এর মান একই। তাহলে যদি কোশ্চেনে আসে যে কোথায় কোথায় মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এবং জি এর মান একই, তাহলে কি হবে, পৃথিবীর কেন্দ্রে, মানে পৃথিবীর ক্ষেত্রে কোন বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ও জি এর মান একই। তাহলে পৃথিবীর ক্ষেত্রে মহাকর্ষীয় জি এর মান ও প্রাবল্যের মান একই। এখন আসি মহাকর্ষীয় বিভব। অসীম দূরত্ব হতে কোনো একক ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, অর্থাৎ অসীম দূরত্ব থেকে কোনো একক ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আনতে আমরা যে পরিমাণ কাজ করে থাকি সেটি হচ্ছে মহাকর্ষীয় বিভব। সেটা কি, ভি দ্বারা মহাকর্ষীয় বিভবকে প্রকাশ করা হয় W/m। এটি হচ্ছে স্কেলার রাশি। এর অসীমে বিভবের মান 0 এবং সেটি হচ্ছে সর্বোচ্চ। আমরা এর আগের অধ্যায়ে পড়েছি যে মহাকর্ষীয় বিভব সর্বোচ্চ মান কত, 0। সেটা কোথায় হয়, অসীমে হয়। দেখো জানার বিষয় আমাদের মুক্তিবেগ। মুক্তিবেগটা আসলে কি, মুক্তিবেগটা হচ্ছে সর্বাপেক্ষা যে বেগে কোনো বস্তুকে পৃথিবী থেকে নিক্ষেপ করলে সে বস্তু আর পৃথিবীতে ফিরে আসে না, তাকে মুক্তিবেগ বলে। মুক্তিবেগের কিছু শর্তাবলী আছে, যে সেই শর্ত পূরণ করলে সেটি কি হবে, সেটি কখন চাঁদের মতো উপগ্রহে পরিণত হয়ে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরবে বা পৃথিবীতে ফিরে আসবে, এমন কি হতে পারে, বা পৃথিবীতে কখনোই ফিরে আসবে না, এরকম কিছু শর্ত আছে। তা চলো আমরা সেই শর্তগুলো দেখে নিই। যেমন দেখো, আমরা জানি মুক্তিবেগ হচ্ছে সর্বাপেক্ষা যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সেটি আর পৃথিবীতে ফিরে আসে না, √2gr। তাহলে মুক্তিবেগ কিন্তু ভরের উপর নির্ভর করে না। এখানে দেখো ভি স্কয়ার যদি মুক্তিবেগ, মানে আমাদের হচ্ছে ভিই পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক, অর্থাৎ উৎক্ষেপণ বেগ 7.88 কিলোমিটার পার সেকেন্ড অপেক্ষা কম হয়। কিলোমিটার পার সেকেন্ড যদি কোনো বস্তুর বেগ মুক্তিবেগের অর্ধেকের কম হয়, তাহলে সেটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে এবং পৃথিবীতে ফিরে আসবে। অর্থাৎ কোনো বস্তুর বেগ যদি মুক্তিবেগের অর্ধেকের থেকে কম হয়, সেটি তাহলে উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং পৃথিবীতে ফিরে আসবে। তারপর দেখো, যদি মুক্তিবেগের অর্ধেক বেগের সমান হয়, অর্থাৎ 7.88 কিলোমিটার পার সেকেন্ড বেগ হয় কোনো বস্তুর বেগ, সেক্ষেত্রে কি করবে, সেটি বৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে। অর্থাৎ সেটি তখন বৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে এবং চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। তাহলে কিসের মতো উপগ্রহে পরিণত হবে, চাঁদের মতো। তাহলে চাঁদের মতো উপগ্রহে পরিণত হতে গেলে বস্তুর বেগ কত হতে হবে, 7.88 কিলোমিটার পার সেকেন্ড। তারপর এখন দেখো যে যদি উৎক্ষেপণ বেগ 7.88 কিলোমিটার পার সেকেন্ড হতে 11.2 মানে 11.2 কিলোমিটার পার সেকেন্ডের মধ্যে হয়, তবে তা উপবৃত্তাকার পথে ঘুরবে। তবে তাহলে কি হবে, সে উপবৃত্তাকার পথে ঘুরবে। অর্থাৎ 7.88 কিলোমিটার পার সেকেন্ড থেকে 11.2 কিলোমিটার পার সেকেন্ডের মধ্যে হলে, যদি মুক্তিবেগ মানে উৎক্ষেপণ বেগ মুক্তিবেগের সমান হয়, অর্থাৎ 11.2 কিলোমিটার পার সেকেন্ড হয়, সেক্ষেত্রে বস্তুটি অধিবৃত্ত পথে পৃথিবী পৃষ্ঠে ছেড়ে যাবে। পৃথিবী থেকে চলে যাবে, সেটা কোন পথে, অধিপৃষ্ঠ পথে, অধিবৃত্ত পথে পৃথিবী থেকে ছেড়ে যাবে। আবার উৎক্ষেপণ বেগ মুক্তিবেগ অপেক্ষা বেশি হলে, অর্থাৎ মুক্তিবেগ অপেক্ষা বেশি হলে সেটি হবে পরাবৃত্ত। যদি মুক্তি বেগের সমান হয়, সেটি হবে অধিবৃত্ত পথে পৃথিবী পৃষ্ঠ থেকে ছেড়ে যাবে। আর মুক্তি বেগ অপেক্ষা বেশি হলে পরাবৃত্ত।
আবার মুক্তিবেগের অর্ধেকের সমান হলে সেটা চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। আবার মুক্তিবেগের অর্ধেকের কম হলে সেটা উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে। তাহলে আমাদের এই স্লাইডটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাই এই স্লাইডটা হয়তো একটু মুখস্থ করতে কষ্ট হবে, কিন্তু বুঝে বুঝে পড়লে তোমাদের সহজেই মুখস্থ হয়ে যাবে এবং মনে থাকবে। চলো এখন গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানি। পৃথিবীর গড় ঘনত্ব 5.5 × 10⁻³ কেজি মিটার কিউব, কেজি মিটার ইনভার্স 3। ঘনত্ব যেহেতু তাই এটা হবে কেজি মিটার ইনভার্স 3, কেজি মিটার ইনভার্স 3। ভূস্থির উপগ্রহ পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে। তাহলে ভূস্থির উপগ্রহ কোথা থেকে কোথায় আবর্তন করে? পশ্চিম থেকে পূর্ব দিকে। ভূস্থির উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা। তাহলে কোশ্চেন আসতে পারে যে ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত? 24 ঘন্টা। যে ভূ উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা বা তার কক্ষপথকে পার্কিং কক্ষপথ বলে। তাহলে তার ভূস্থির উপগ্রহের যেসব উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা তাদেরকে পার্কিং কক্ষপথ বলে। পোলার উপগ্রহ 500 কিলোমিটার থেকে 800 কিলোমিটার মধ্যে উৎক্ষেপণ করা হয়। তাহলে পোলার উপগ্রহ কি করা হয়? 500 কিলোমিটার থেকে 800 কিলোমিটার মধ্যে। পোলার বা মেরু উপগ্রহের আবর্তনকাল কত? 110 মিনিট। আর খাড়া উপরের দিকে জি এর মান -9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। এই স্লাইডটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ, তাই এই স্লাইডের যে কয়টা মান দেওয়া আছে সেগুলো মনে রাখবা। আসি, দেখো কোনো বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন তার ওজন একটি বিন্দুর মধ্যে ক্রিয়া করে। সুষম দণ্ডের অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ কেন্দ্র কোথায়? আমরা কিছু বস্তু জানবো যাদের অভিকর্ষ কেন্দ্র কোথায় সে সম্পর্কে জানবো। সুষম দণ্ডের অভিকর্ষ কেন্দ্র হয় মধ্যবিন্দুতে। বৃত্ত বা আংটি গোলাকার, সেটার অভিকর্ষ কেন্দ্র হয় জ্যামিতিক কেন্দ্রে। আর সামান্তরিকের ক্ষেত্রে অভিকর্ষ কেন্দ্র হয় কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে। সামান্তরিকের ক্ষেত্রে কি হয়? এই কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে হয়। বেলনাকৃতি বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ কেন্দ্র হয় অক্ষের মধ্যবিন্দুতে। বেলনাকৃতি বস্তুর মধ্যে অভিকর্ষ কেন্দ্র হয় অক্ষের মধ্যবিন্দুতে। মুক্তিবেগ তো আমরা পড়ছি, এসকেপ ভেলোসিটি। পৃথিবীর পৃষ্ঠ হতে কোনো বস্তুর মুক্তিবেগ 11.2 কিলোমিটার সেকেন্ড ইনভার্স 1 বা 7 মাইল পার সেকেন্ড মুক্তিবেগ। এই দুইটা মান দুইটাই মনে রাখবা। অনেক টাইমে 7 মাইলেও আসতে পারে, আবার অনেক টাইমে কিলোমিটার আসতে পারে। মুক্তিবেগ ভরের উপর নির্ভর করে না, এটাও আমরা পড়ছি। দেন আসো আমাদের কিছু মুক্তিবেগ সম্পর্কে আমরা জানি। যেমন পৃথিবীতে কত? পৃথিবীতে এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম 11.2 কিলোমিটার পার সেকেন্ড বা 7 মাইল পার সেকেন্ড। চাঁদে কি? 2.4 কিলোমিটার পার সেকেন্ড। বুধে 4.3 কিলোমিটার পার সেকেন্ড। মঙ্গলে 5 কিলোমিটার পার সেকেন্ড। শুক্রে 10.3 কিলোমিটার পার সেকেন্ড। বৃহস্পতিতে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 59.5 কিলোমিটার পার সেকেন্ড। এই কয়টা মান তোমাদের মাস্ট মুখস্থ, ভেরি ইম্পর্টেন্ট। সমুদ্রের পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান আদর্শ মান, এটাও আমরা পড়েছি। ভূস্থির উপগ্রহের আবর্তনকাল 24 ঘন্টা, এটাও পড়েছি। চলে যাই, দেখো আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। কোন বস্তুর ভর ভূপৃষ্ঠে যদি 75 কেজি হলে চাঁদে ভর কত? তোমরা সব সময় মনে রাখবা কোন বস্তুর ভর কখনো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় হচ্ছে ওজন। তাহলে বস্তুর ভর যদি এখানে 75 কেজি হয় তাহলে চাঁদে কি হবে? চাঁদেও 75 কেজি হবে। আর ওজন হচ্ছে 6 ভাগ হয়ে যায় সেক্ষেত্রে। তাহলে এটা কি হবে? ভর 75 হলে 75 কেজি ভর চাঁদেও হবে। পৃথিবীর কোন অক্ষাংশের অভিকর্ষ ত্বরণের মানকে আদর্শ ধরা হয়? কোন অক্ষাংশে? 45 ডিগ্রি অক্ষাংশে। নিচের কোনটি মুক্তিবেগের সমীকরণ? দেখো তো, ভিই টু রুট ওভার, আমরা কি পড়ছি? ভিই সমান এসকেপ ভেলোসিটির জন্য ভিই 2gr। এখন জি সমান আমরা কি জানি? জি সমান জানি gm/r²। দেখো √gm/r² আমরা জানি
তাহলে √2 gm/r² হলে আর কাটা, তাহলে কি হবে √2 gm/r। দেখো কোথায় আছে √2 gm/r, এই গ নম্বর হচ্ছে অ্যান্সার। একজন ব্যক্তি লিফটে দাঁড়িয়ে জি ত্বরণে নামলে নিজেকে কি অনুভব করবে? জি ত্বরণে নামলে কি হবে? তাহলে সেক্ষেত্রে ওজনহীন অনুভব করবে, কারণ জি জি ত্বরণের আমাদের অভিকর্ষ ত্বরণও জি ক্রিয়া করবে, আবার তার ত্বরণটাও যদি জি হয় সেক্ষেত্রে ওজনহীন, শূন্য, আপাত ওজন হবে শূন্য, সেক্ষেত্রে ওজনহীন অনুভব করবেন। আশা করি অভিকর্ষ মহাকর্ষ থেকেও তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা বারবার প্র্যাকটিস করবে এবং অধ্যায়টা ভালো করে পড়লে ইনশাল্লাহ সব কমন পেয়ে যাবে। আমরা কিছু ম্যাথ, এই 3 অধ্যায়ের ভেতর আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। দেখো 10 কেজি ভরের বস্তু যদি 12 মিটার সেকেন্ড ইনভার্স 1-এ চলে তবে তার গতিবেগ কত? গতিবেগ দেখে কিন্তু আমাদের টেনশনে পড়া যাবে না, কারণ হচ্ছে গতিবেগ মানেই হচ্ছে ভরবেগ। গতিবেগ মানে কি? ভরবেগ। তাহলে কি আমরা ভর ও বেগের গুণফলকে কি বলে? ভরবেগ বা গতিবেগ। তাহলে ভর কত? 10 কেজি, বেগ কত? 12, তাহলে 12 আর 10 গুণ করলে কত? 120 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। দেখো 120 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। দেন হচ্ছে সর্বাপেক্ষা দুর্বল বল নিচের কোনটি? সর্বাপেক্ষা দুর্বল বল কোনটি? সর্বাপেক্ষা দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, আর সর্বাপেক্ষা শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। আণবিক গঠনের জন্য দায়ী কোন বল? আরস, আমরা মনে রাখছিলাম আণবিক গঠন, রাসায়নিক বিক্রিয়া, স্থিতিস্থাপক বল, এই তিনটির জন্য আমাদের তড়িৎ চুম্বকীয় বল হচ্ছে দায়ী। কোন কণার বিনিময়ের কারণে তড়িৎ চুম্বকীয় বল ক্রিয়াশীল? কোন কণা? ফোটন কণার বিনিময়ে তড়িৎ চুম্বকীয় বল ক্রিয়াশীল। বোসন হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের কারণে, গ্র্যাভিটন হচ্ছে মহাকর্ষ বলের কারণে, মেসন হচ্ছে সবল নিউক্লিয় বলের কারণে। সবল নিউক্লিয় বলের কারণে আরো একটি বল ক্রিয়াশীল, সবল নিউক্লিয় বলের কারণে আরো একটি কণার, মেসন বাদেও আরো একটি কণার কারণে হয়ে থাকে, সেটি হচ্ছে গ্লুয়ন। দেন হচ্ছে বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে আমরা কি বলি? বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করলে ত্বরণ কত হবে? দেখো এম হচ্ছে 10 কেজি, এফ হচ্ছে 100 নিউটন, ত্বরণ এ কত? অর্থাৎ এফ ইকুয়াল টু এম এ। তাহলে এ বের করলে আমাদের কি করতে হবে? 100/10 কত হবে? 10 একক কি হবে? মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এই প্রথমটাই হবে আনসার। এবার আসো, জড়তার ভ্রামক কিসের উপর নির্ভর করে? জড়তার ভ্রামক হচ্ছে বস্তুর ভরের বন্টনের উপর নির্ভর করে, জ্যামিতিক গঠনের উপর নির্ভর করে এবং তাদের জ্যামিতিক অক্ষের উপর এবং ভরের বন্টনের উপর। নিচে কোনটি আছে? ভরের বন্টন আছে, কৌণিক ত্বরণের উপরও নির্ভর করে না, চক্রগতিক ব্যাসার্ধের উপরও নির্ভর করে না এবং ঘূর্ণন গতির উপরও নির্ভর করে না। 1 কিলোওয়াট ঘন্টা সমান কত? 1 কিলোওয়াট ঘন্টা সমান 3.6 × 10⁶ জুল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা মনে রাখবা। যান্ত্রিক শক্তি কত প্রকার? যান্ত্রিক শক্তি হচ্ছে 2 প্রকার, গতিশক্তি ও বিভব শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি কত প্রকার? 2 প্রকার। নিচের কোনটির মাত্রাগুলো সমান? কাজ ও শক্তি, বল ও কাজ, বল ও সরণ, বল ও ক্ষমতা। কোন দুইটার মাত্রা সমান? কাজ ও শক্তি। সেটা কি কি? ml² T−2, এটা হচ্ছে কাজেরও মাত্রা এবং শক্তিরও মাত্রা। বল ও সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে কাজ কত হয়? বল ও সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে কাজ হবে সর্বোচ্চ, কারণ Fs cos θ, cos 0 ডিগ্রির মান কত? 1, cos 0 ডিগ্রির মান 1, অর্থাৎ Fs। কিন্তু 90 ডিগ্রি হলে আবার হবে 0, কাজ হবে 0, অর্থাৎ কোনো কাজই হবে না। আবার 180 ডিগ্রি হলে হবে ঋণাত্মক কাজ, সর্বনিম্ন কাজ। একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ হলে
উহার গতিশক্তি কত হবে। আমরা ভরবেগের সমীকরণটা শিখেছি p²/2m। তাহলে ভরবেগ যদি দ্বিগুণ হয়, ভরবেগ এটা হচ্ছে ভরবেগ দ্বিগুণ 2² অর্থাৎ গতিশক্তি হবে 4 গুণ। দেখো মহাকর্ষীয় ধ্রুবকের মান কত। মহাকর্ষীয় ধ্রুবকের মান হচ্ছে 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। একক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো এই সেম মানটাই কিন্তু এই গ নম্বরেও আছে। মান দেখেই আমাদের আনসার করা যাবে না, আমাদের এককও দেখতে হবে। কিন্তু এখানে একক কি আছে, নিউটন মিটার স্কয়ার কেজি স্কয়ার আছে। তাই আমাদের দেখতে হবে একক যা নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, সেটাই হচ্ছে আনসার। মহাকর্ষ বল বস্তু দুটি মধ্যকার দূরত্বের সাথে কিভাবে সম্পর্কিত। আমরা কি পড়ছি, F সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই d²। তাহলে মহাকর্ষ বল দূরত্ব, এই যে দূরত্ব হচ্ছে এটা, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে মহাকর্ষ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং ভরের গুণফলের সমানুপাতিক। এটা কোথায় আছে, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক নাকি বর্গের ব্যস্তানুপাতিক? কি হবে, বর্গের ব্যস্তানুপাতিক। দেখো এখন একক ভরের দুটি বস্তু কণা একক দূরত্বে যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে তাকে কি বলে, তাকে বলে মহাকর্ষীয় ধ্রুবক। তাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। একক ভরের দুটি বস্তু কণা যখন একক দূরত্বে থাকে, যে বল দ্বারা আকর্ষণ করে সেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে আমাদের আনসার হবে মহাকর্ষীয় ধ্রুবক। কোন অক্ষাংশে জি এর মান সর্বাধিক। আমরা জানি আদর্শ মান কখন ধরা হয়, 45 ডিগ্রি অক্ষাংশে, আর 90 ডিগ্রি অক্ষাংশে জি এর মান হচ্ছে সর্বাধিক। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি। তাহলে বস্তুর ওজন মেরুতে হচ্ছে সবচেয়ে বেশি। বস্তুর ওজন আমাদের কোথায় সবচেয়ে বেশি, বস্তুর ওজন মেরুতে সবচেয়ে বেশি। একটি রাইফেলের গুলির বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত গুণ হবে। আমরা কি জানি, গতিশক্তি কাইনেটিক এনার্জি হচ্ছে v², অর্থাৎ বেগের বর্গের সমানুপাতিক। তাহলে বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত, 2 × 4, তাহলে কি হবে, 4 গুণ হবে। গ হচ্ছে অ্যান্সার। এক অশ্ব ক্ষমতার সমান কত কিলোওয়াট। আমরা জানি এক অশ্ব ক্ষমতার সমান হর্স পাওয়ার। এক অশ্ব ক্ষমতার সমান জানি আমরা 746 ওয়াট। 746 ওয়াট। কিন্তু এখানে কি ওয়াট চেয়েছে, ওয়াট চাইনি, এখানে চেয়েছে কিলোওয়াট। তাহলে এখানে 1000 দ্বারা ভাগ করলে কি হবে, 0.746 কিলোওয়াট। কারণ ওয়াট ছোট, কিলোওয়াট বড়। আমরা শিখেছি ওয়াট থেকে মানে ছোট থেকে বড়তে গেলে সেক্ষেত্রে ভাগ করতে হয়। তাহলে 1000 দ্বারা ভাগ করলে 1 হর্স পাওয়ার সমান 0.746 কিলোওয়াট। এখানে উত্তর দেওয়া আছে, তোমরা প্র্যাকটিস করার সময় উত্তরগুলো দেখে দেখে প্র্যাকটিস করবা। এবং বইয়ের শেষে এমসিকিউ, বারবার বলতেছি আমি, বইয়ের শেষে এমসিকিউ গুলো সলভ করবা। অনেক সময় অনেক জটিল এমসিকিউ থাকে, সেগুলো সলভ করার দরকার নেই। থিওরিটিক্যাল এবং যেগুলো শর্ট ম্যাথ রিলেটেড হাতে করা যাবে, মানে খাতা কলমে, সেগুলো করলেই হয়ে যাবে। তো আশা করি এই 3টি অধ্যায়ের আর কোনো সমস্যা হবে না। বারবার প্র্যাকটিসের মাধ্যমেই তোমরা সেই সমস্যা সলভ করতে পারবা এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত করলেই ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে এবং তোমাদের অ্যাডমিশন জার্নিটা অনেক ভালোভাবে হবে। তো আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং খুব শীঘ্রই তোমাদের সাথে আমার নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমাদের মেডিবির সাথে যুক্ত থাকবে। আল্লাহ হাফেজ।